হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবিপিএসসি গাইড। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ঘরেতে আছো। আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাশনস করব সেটা হচ্ছে লকডাউনে নারী নির্যাতন এই নিয়ে একটি প্রতিবেদন লেখা। দেখো, আমরা আমাদের চ্যানেলে ক্লার্কশিপ এক্সামের রেজাল্ট পাবলিশ হওয়ার পর থেকে ইংরাজি এবং বাংলাতে কিন্তু ক্লাস শুরু করে দিয়েছি। ইংরাজিতে এতক্ষণ পর্যন্ত 15টা ক্লাস হয়ে গেছে, আর বাংলাতে আজকে হচ্ছে ক্লাস নাম্বার 5। এই সমস্ত প্রিভিয়াস ক্লাসগুলো যদি তোমরা মিস করে থাকো, তারা রিকোয়েস্ট করব প্রিভিয়াস ক্লাসগুলো আমাদের প্লেলিস্ট থেকে দেখে নেবে, এবং আমাদের চ্যানেলে যারা প্রথম এসছো তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেব, এবং পাশে যে ঘন্টা বাটনটা আছে সেটা প্রেস করে রাখলে পরবর্তী আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। দেখো, নারী নির্যাতনের ঘটনা আমাদের কিন্তু সেই প্রাগ ঐতিহাসিক যুগ থেকে এখনো পর্যন্ত ঘটে চলেছে। এর কিন্তু কমার লক্ষণ আমরা দেখছি না। লকডাউনে এর হারটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। দেখো, এই আমি এই লকডাউনে নারী নির্যাতন নিয়ে লিখতে গিয়ে যে হেডলাইনটা চুজ করেছি সেটা দেখো। নির্যাতনে সরি নির্যাতনের মহামারী, লকডাউনে নারী নির্যাতনের হার বেড়েই চলেছে। এইটা হচ্ছে আমি আজকের প্রতিবেদনের হেডলাইন দিয়েছি। দেখো, মহামারী সিচুয়েশনস কখন ক্রিয়েট হয়? মহামারী সিচুয়েশন তখনই ক্রিয়েট হয় যখন সিচুয়েশনসটা ওর্স থেকে ওর্স হতে থাকে, এবং এই সিচুয়েশনটা যখন অনেকটা প্রভিন্স, অনেকটা স্টেট, অনেকটা কান্ট্রি জুড়ে যখন এটা হচ্ছে এক্সটেন্ড হতে থাকে। তো এই নারী নির্যাতন এটাও কিন্তু এই লকডাউন পিরিয়ডে ঠিক একইভাবে সেটা কিন্তু ছড়িয়ে পড়ছে ডিফারেন্ট স্টেট বা আমাদের কান্ট্রি ওয়াইজ ওয়ার্ল্ডের। দেখো, তারপরে প্রত্যেক প্রতিবেদনের যে স্ট্রাকচার অনুযায়ী আমি লিখলাম যে নিজস্ব সংবাদদাতা। হুম এটা আমি কলকাতা থেকে লিখছি, তাই এখানে কলকাতার নামটা মেনশন করলাম। ঠিক আছে, তারপর দেখো, সূচনাপত্র যেভাবে আমি রিপ্রেজেন্ট করেছি এখানে লিখেছি। দেখো, যে দেশে প্রতি 3জন মহিলার মধ্যে একজন গার্হস্থ্য হিংসার শিকার হন, সেই দেশে দীর্ঘ গৃহবন্দিত্ব অভিশাপ স্বরূপ। ওকে, দেখো, আমাদের দেশের প্রতি 3জন মহিলার মধ্যে একজন মহিলা কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে থাকেন। এবং দেখো, ডোমেস্টিক ভায়োলেন্সের যখন শিকার হয়ে থাকছে, এই লকডাউন সিচুয়েশনে আমাদের সবাইকে কিন্তু গৃহবন্দিত্ব হয়ে থাকতে হচ্ছে। এবং এই গৃহবন্দী সিচুয়েশনসটা এটা কিন্তু এই ডোমেস্টিক ভায়োলেন্সের একটা উস্কে দেওয়ার অন্যতম একটা রিজন, এবং তার জন্য নারী নির্যাতনটা একটা অভিশাপ অভিশাপ রূপে ধারণ করেছে এই লকডাউন পিরিয়ডটা। দেখো, অতিমারিজনিত লকডাউনের গোড়াতেই বিশেষজ্ঞরা আশঙ্কা করেছিলেন দেশে পারিবারিক হিংসা বৃদ্ধি পাবে। দেখো, লকডাউনের গোড়াতেই বিশেষজ্ঞরা আশঙ্কা করেছিলেন যে দেশে পারিবারিক হিংসা বৃদ্ধি পাবে, এবং তার ফল কিন্তু আমরা আসতে শুরু করেছে। যে সমস্ত রিপোর্টগুলো, যে সমস্ত ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল রিপোর্টগুলো প্রকাশিত হয়, সেই সমস্ত রিপোর্টগুলোতে কিন্তু এর ছাপ স্পষ্ট। সেখানে নারী নির্যাতন হোক, দেখো, অপরাধ যেগুলো ছিল, অপরাধের হার লকডাউনের প্রথম ফেজে সেটা কিন্তু কমেছে অনেকগুলো, কিন্তু আনলক পিরিয়ড যখন 1 থেকে শুরু হচ্ছে তখন কিন্তু চুরি, ধর্ষণ, ওকে, বা শ্লীলতাহানি এই সমস্ত ঘটনা কিন্তু আবার বাড়তে শুরু করেছে। আমরা যখন আনলক ফেজের লকডাউন ফেজের প্রথম দশায় ছিলাম, তখন কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স বা নারী নির্যাতনের হারটা বাড়লেও অন্য সমস্ত যে সমস্ত অপরাধগুলো ছিল, চুরি, ডাকাতি, খুন, এই সমস্তগুলো কিন্তু হারটা অনেকটাই কমে গিয়েছিল। ঠিক আছে? সেটা হচ্ছে একদম শার্পলি কমে গেছিল। বাট যে এটা ছিল ডোমেস্টিক ভায়োলেন্সের কেসটা, সেটা কিন্তু অনেকটা গ্রাফটা ঊর্ধ্বমুখী ছিল। ঠিক আছে? তো দেখো, এখানে এই যে লকডাউনের সিচুয়েশনে বিশেষজ্ঞরা তারা আশঙ্কা করেছিলেন যে পারিবারিক হিংসা, ওকে, বা নারী নির্যাতনেরটা হারটা বাড়বে, এবং সেটার ফল কিন্তু আমরা ডিফারেন্ট রিপোর্টে আর কি প্রকাশ হচ্ছে এবং তারা দেখছি। ওকে, তারপর দেখো, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এই রিপোর্টটা, এবং এটা হচ্ছে এই রিপোর্টের মূল হচ্ছে ভিত্তি, যে জাতীয় মহিলা কমিশনের তথ্য অনুযায়ী এই বছর মার্চ মাসে
হইতে মে মাস পর্যন্ত, এটা হতে হবে, হইতে এটা হয়ে গেছে, হতে মে মাস পর্যন্ত প্রায় ১৫০০ অভিযোগ জমা পড়েছে। দেখো এই রিপোর্টটা প্রায় ১ মাস আগে প্রকাশ হয়েছে এবং এখানে কিন্তু মার্চের ২৫ তারিখ থেকে এবং মে মাস পর্যন্ত প্রায় ৮৬ দিন এর আরকি রিপোর্টটা নথিভুক্ত করা হয়েছে এই রিপোর্টে এবং প্রায় ১৫০০ অভিযোগ জমা পড়েছে। ঠিক আছে? এবং বলছে যে আ সংখ্যাটি গত বছরের তুলনায় ২.৫ গুণ এবং শেষ ১০ বছরের সবথেকে বেশি। ঠিক আছে? তাহলে কি গত বছরের তুলনায় ২.৫ গুণ বৃদ্ধি পেয়েছে এবং শেষ ১০ বছরের সবথেকে বেশি। এবং এই যে মানে দেখো, এই যে সময়টা দেখো, এই মার্চ থেকে মে মাস পর্যন্ত যতটা ভায়োলেন্স হয়েছে, ঠিক আছে? এটা টোটাল বছরের কিন্তু নয়। ঠিক আছে? মার্চ থেকে মে মাস পর্যন্ত এই ৮৬ দিনে যতটা আরকি অভিযোগ পড়েছে, এইটা শেষ ১০ বছরে এবছর ২০২০ সালের ১০ বছরের মানে ২০২০ সালের এই টাইম পিরিয়ডটাতে সবথেকে বেশি। এবং গত বছরের তুলনায় যদি আমরা কম্পেয়ার করি তাহলে কিন্তু প্রায় ২.৫ গুণ বেশি। ওকে? দেখো এই যে তোমরা যদি এই যে তথ্যটা যদি ভুলে যাও পরীক্ষাতে তাহলে কিন্তু ভুল লিখবে না। তো তোমরা জাস্ট এইভাবে উল্লেখ করবে যে জাতীয় মহিলা কমিশনের তথ্য অনুযায়ী, হুম? তো একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড দিয়ে দেবে, কতটা দিন ও সমস্ত কিচ্ছু উল্লেখ করার দরকার নেই। এই টাইম পিরিয়ড থেকে এই টাইম পিরিয়ড, ঠিক আছে? যে এতগুলো অভিযোগ জমা পড়েছে। কিন্তু সেটা কিন্তু ভুল অভিযোগ দেবে না। অনেক অভিযোগ জমা পড়েছে বা অভিযোগের পরিমাণটা অনেক বৃদ্ধি পেয়েছে এইভাবে লিখবে। হুম? কিন্তু ভুল ইনফরমেশনস দেবে না বা ভুল ইনফরমেশনস না দিলেও সেই রেঞ্জটা যেন একদম লিমিটেড থাকে। হুম? অনেক বেশি কমও দিতে পারবে না বা বেশিও দিতে পারবে না। হয়েছে? তারপর দেখো, আগেই জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্য জানা যায় যে, কি বললাম? কোন সংস্থা এবং কি রিপোর্টের নাম, সেগুলো কিন্তু একদম স্পষ্ট সম্যক ধারণা থাকতে হবে। না হলে কিন্তু লিখলে নাম্বার পাবে না। হুম? দেখো আমি কি লিখলাম? জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্য জানা যায় যে, নির্যাতিত মহিলাদের মধ্যে ১৪% সরাসরি অভিযোগ জানান। ঠিক আছে? দেখো কি প্যাথেটিক দেখো, আমাদের যে সমস্ত ১০০ টা ইনসিডেন্টের মধ্যে ১৪ টা ইনসিডেন্ট, সেখানে কিন্তু মহিলারা তারা ডাইরেক্ট আরকি অভিযোগ করছে। সেটা মহিলা কমিশনের কাছে হতে পারে বা ডাইরেক্ট থানাতে হতে পারে। ওকে? অর্থাৎ আমাদের ক্ষেত্রে কিন্তু যে মহিলাদের আরকি থানাতে এসে অ্যাপ্রোচ করা বা জাতীয় মহিলা কমিশনের কাছে অ্যাপ্রোচ করে এসে এফআইআর করা বা অভিযোগ জানানো, সেটা কিন্তু সংখ্যাটা অত্যন্ত কম। অর্থাৎ মহিলা তারা কিন্তু ডাইরেক্ট এসে অভিযোগ করতে পারছে না। ঠিক আছে? এবার দেখো, সুতরাং অনুমান নথিভুক্ত অভিযোগের বাইরেও বিপুল সংখ্যক অভিযোগ সঞ্চিত আছে যা প্রকাশ্যে আসে না। দেখো এই যে ১৪% যারা অভিযোগ করছেন, তারা হয়তো মানে আইন সম্বন্ধে, ঠিক আছে? বা হচ্ছে প্রতিবাদ করতে জানেন, তার এমনই হবেন। ওকে? এবার দেখো, এমন ছাড়া যাদের উপরে ভায়োলেন্স হচ্ছে, তারা কিন্তু সঠিকভাবে সঠিক প্লেসে অ্যাপ্রোচ করতে পারে না। অর্থাৎ কি হচ্ছে, যাদের উপরে যে সমস্ত সবার উপরে কিন্তু যাদের উপরে ডোমেস্টিক ভায়োলেন্সটা হচ্ছে বা যাদের উপরে অত্যাচার হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, সবাই কিন্তু আরকি থানাতে বা হচ্ছে মহিলা কমিশনের কাছে পৌঁছাতে পারছে না। অর্থাৎ বিপুল সংখ্যক আছে যারা কিন্তু অভিযোগ করতে পারছে না এবং ঠিকঠাক প্লেসে পৌঁছতে পারছে না এবং তাদের অভিযোগটা কিন্তু আরকি সঞ্চিত আছে, প্রকাশ্যে আসছে না। দেখো, এই যে ডোমেস্টিক ভায়োলেন্স সম্বন্ধে বা নারী নির্যাতন সম্বন্ধে একটা প্রত্যন্ত গ্রামে কিন্তু সচেতনতাটা নেই। ঠিক আছে? প্রত্যন্ত গ্রামে এই সংখ্যাটা অনেক বেশি। হুম? রাদার দ্যান শহরের থেকে। শহরে কিন্তু এই সম্বন্ধে সচেতনতা একটু বেশি। তার জন্য এখান থেকেই কিন্তু হচ্ছে অভিযোগের হারটা বেশি থাকে সমগ্র ভারত জুড়ে। কিন্তু গ্রামে কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স এর আরকি হারটা বেশি রাদার দ্যান শহর। কিন্তু সেখান থেকে আরকি অভিযোগের হারটা কম আসে। কেন কম আসে? এখানে সচেতনতা নেই। এখানে জানে না প্রসেস কি। ওকে? বা এখানেও কিন্তু মানে যেতে গেলে যে প্রসেস লাগে সেটা হচ্ছে পুরুষটা হয়তো স্টপ করে দেয়। বা হয়তো তার জন্য যে থানাতে অভিযোগ করছে, সে থানাতে মানে থানাতে গিয়ে হয়তো টাকা চাইছে। এমনটা হতে পারে। ওকে? তারপর লিখলাম আমি দেখো, এত কম সংখ্যক যারা এই অভিযোগগুলো করছেন, তারা সকলেই যথাস্থানে অভিযোগটি পৌঁছাতে পেরেছেন কি? বাস্তব অন্য কথা বলছে। ওকে?
বাস্তব কি বলছে? অন্য কথা বলছে। যেটা আমি তোমাদেরকে এক্ষুনি বললাম। যে সবাই তাদের অভিযোগ নিয়ে আর কি থানাতে পৌঁছাতে পারছেন না বা ঠিক জায়গায় পৌঁছাতে পারছেন না। হুম? যতগুলো আর কি ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে তার মুষ্টিমেয় সংখ্যা কিন্তু আর কি অভিযোগ আকারে আমরা পাচ্ছি। এবং সেই দেখো এই ১৫০০ টা রিপোর্টটা আছে অ্যাকচুয়াল যদি আমরা গ্রাসরুট লেভেলে বা তৃণমূল স্তরে দেখি আ তাহলে কিন্তু সংখ্যাটা অনেকটাই বেশি। কেন বেশি? সঠিক তথ্য বা সঠিক অভিযোগ আ সেটা কিন্তু জাতীয় মহিলা কমিশনের কাছে গিয়ে পৌঁছাচ্ছে না। যতগুলো ঘটছে তার লিমিটেড কিন্তু সেটা তথ্যটা জাতীয় মহিলা কমিশনের কাছে পৌঁছাচ্ছে এবং তারা আর কি রিপোর্টটা পাবলিশড করছে। হয়েছে? এবার দেখো গার্হস্থ্য হিংসার ক্ষেত্রে একটি হেল্পলাইন নম্বরের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ঠিক আছে? দেখো ডিফারেন্ট যেমন আমাদের ফায়ার বা হচ্ছে অন্য অনেক মানে এমার্জেন্সি সার্ভিসের জন্য একটা নির্দিষ্ট পার্টিকুলার নাম্বার ফিক্সড করা হয়েছে। ওকে? তো তেমনই এই যে ডোমেস্টিক ভায়োলেন্স এর ক্ষেত্রেও একটি হেল্পলাইন নম্বরের প্রয়োজনীয়তা আছে। ঠিক আছে? কারণ কি? অনেক মেয়ের কাছেই সশরীরে থানা বা মহিলা কমিশনের কাছে পৌঁছে অভিযোগ জানাবার পথটি কল্পনা মাত্র। তাই না? অনেক মেয়ের আর কি মহিলা কমিশনের কাছে গিয়ে বা সরাসরি থানায় কাছে গিয়ে যে অভিযোগ করবে সেটা একটা মানে কল্পনা। হুম? তারা কিন্তু কোনোভাবেই পসিবল না। এবং দেখো কোনো পুরুষ যখন ঘরের মহিলাটাকে আর কি ভায়োলেন্স করছে বা অত্যাচার করছে, সে ওই মহিলাটা কিন্তু কোনোভাবেই সে পুরুষটাকে টপকে থানাতে আর কি অভিযোগ করতে পারে না। ঠিক কি? এবং দেখো কোনো ইউনিক নাম্বার যদি থাকে এবং সেই ইউনিক নাম্বারটার বিপুল পরিমাণে যদি প্রচার হয়, তাহলে তার কিছু শতাংশ কল অ্যাজ এ কল হিসাবে এবং অ্যাজ এ অভিযোগ হিসাবে সেটা কিন্তু থানাতে পৌঁছতে পারে বা মহিলা কমিশনের কাছে পৌঁছতে পারে। তাই না? দেখো বিপদে পড়লে তারা সচরাচর নিজ আত্মীয় বা পরিজনের সঙ্গে যোগাযোগ করেন উদ্ধারের জন্য। দেখো কোনো মহিলা ধরো শ্বশুরবাড়িতে হোক বা নিজের বাড়িতেই হোক, ঠিক আছে? তার উপরে যেন অত্যাচার হয়েছে। ওকে? তো তার অভিযোগটা সেই মানে হচ্ছে বিপদে পড়লে তার কি করেন? তার যে নিকট আত্মীয় আছেন তার কাছে গিয়ে সে অভিযোগটা করেন। হুম? কিন্তু এই যে লকডাউন পিরিয়ডে এই ব্যবস্থাটা, এই আপৎকালীন যে পারিবারিক হেল্পলাইনটা এটা একদম অচল হয়ে গেছে। ঠিক আছে? মানুষ তো বার হতেই পারছে না। ঠিক আছে? কিভাবে তাকে উদ্ধার করবে? ধরো একজন আছে হচ্ছে তোমার কলকাতাতে আর একজন হচ্ছে মালদাতে। তো মালদাতে গিয়ে কলকাতাতে কিভাবে সেভ করবে? বা কিভাবে যাবে? তাই না? তাহলে লকডাউন পিরিয়ডে এই যে আপৎকালীন পারিবারিক হেল্পলাইনটি বা সাহায্য করাটা এটা একদম পুরোপুরি স্টপ হয়ে গেছে, অচল হয়ে গেছে। হুম? এই কারণেই একটি কার্যকর সরকারি হেল্পলাইনের গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। যেটা আগেই তোমাদের বললাম যে হচ্ছে একটা যদি স্পেসিফিক নাম্বার থাকে এই যে ডোমেস্টিক ভায়োলেন্স এর ক্ষেত্রে অভিযোগ জানানোর ক্ষেত্রে তাহলে কিন্তু আ সেটা অনেক ভালো হয় এবং এর গুরুত্ব কিন্তু লকডাউন পিরিয়ডে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ওকে? এবং দেখো নাম্বার থাকলেও কিছু নাম্বার থাকলেও কি হয়? নাম্বার আছে অথচ কেউ মানে অনেকে জানে না সেটা আমরা বললাম। তারপর দেখো কেউ ফোন করলে সাড়া দেয় না। এইটা হচ্ছে মেইন প্রবলেম। ফোন করলে কেউ কিন্তু সাড়া দেবে না। বা সঠিক ইনফরমেশনস টা কিন্তু দেবে না। বা ব্যাপারটা যে সমস্ত অফিসাররা আছেন তারা এড়িয়ে যাবেন। ঠিক আছে? অর্থাৎ সাহায্য আর কি মানে সাহায্য চাইতে গেলেও কিন্তু ঠিকঠাকভাবে সে সাহায্য পায় না। এবার দেখো জাতীয় স্তরে নির্ভয়া কাণ্ডের পর মেয়েদের সাহায্যার্থে ১৮১ হেল্পলাইনটি চালু করার কথা বলা হয়েছিল। দেখো নির্ভয়া কাণ্ডের ব্যাপারে তোমরা কেউ কম বেশি জেনে থাকো। নির্ভয়া কাণ্ডটা একটা দুঃসাহসিক রেপ কাণ্ড হয়েছিল ২০১২ সালের আ ডিসেম্বর মাসে একজন মেডিকেল পড়ুয়ার উপরে। যদিও দোষী ৩ জনকে এবছরই আরকি ফাঁসিতে ঝোলানো হয়েছে। তো নির্ভয়া কাণ্ডের পর দেশে কিন্তু একটা বিপুল বিক্ষোভ আরকি হয়েছিল। বিপ বিক্ষোভ হওয়ার ফলে এখানে ১৮১ একটা হেল্পলাইন চালু করার কথা বলা হয়েছিল। দেখো আমাদের কি হয়? আমরা কোনো একটা সিচুয়েশন ক্রিয়েট হলো, তারপরে একটু বিক্ষোভ করলাম, তারপর হচ্ছে কিছু একটা ব্যবস্থা নেওয়া হলো। তারপরে আবার সেই আগের অবস্থাতেই আমাদের সিস্টেমটা বা এটা চলে আসে। তো এটাও হয়েছে। যখন নির্ভয়া কাণ্ডে নিয়ে দেশ আরকি উত্তাল ছিল, তখন একটা হেল্পলাইনের ব্যবস্থা করে দেওয়ার কথা বলা হয়েছে। ১৮১ হেল্পলাইন চালুর কথা বলা হয়েছিল। কিছু সুপারিশ আরো করা হয়েছিল। কিন্তু সেই সুপারিশগুলো ইমপ্লিমেন্টেশনস বা কোনো রাজ্য গ্রহণ করেছে, কোনো রাজ্য গ্রহণ করেনি। মেক্সিমাম রাজ্য গ্রহণই করেনি সেই সুপারিশগুলো। সেটাই আমি লিখলাম। অর্থাৎ নির্ভয়া কাণ্ডের পরে কিছু সুপারিশ করা হয়েছিল এবং সেই সুপারিশটা কোন রাজ্য
আর কি কিছু রাজ্য গ্রহণ করেছে, অনেক রাজ্য গ্রহণ করেনি, এবং গ্রহণ যারা করেনি তার লিস্টটা হয়তো বেশি দেখা যাবে। বোঝা গেছে? যেমন ধরো আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ১৮১ নাম্বারটি গ্রহণ করেনি। ঠিক আছে? এখানে আর কি আছে? রাজ্য মহিলা কমিশনের নাম্বার আছে, উইমেনস গ্রিভেন্স সেলের নাম্বার আছে, কলকাতা পুলিশের নাম্বার আছে, কিছু স্বেচ্ছাসেবী সংস্থার নাম্বার আছে। এবার দেখো এতগুলো নাম্বার থাকলে সবার ক্ষেত্রে কিন্তু সব মহিলার ক্ষেত্রে, বা ধরো যে সমস্ত মহিলারা এডুকেটেড নয় সঠিকভাবে, তাদের ক্ষেত্রে তো সবার ক্ষেত্রে নাম্বারটা জানা পসিবল না, তাই না? এবং সবারই ক্ষেত্রে নাম্বারটা জানা সত্যিকারই পসিবল না, সেটা যদি তিনি যদি এডুকেটেডও হয়ে থাকেন। ওকে? ফলে গৃহস্থ হিংসার থেকে মেয়েদের রক্ষা করার ক্ষেত্রে একটা বিরাট ফাঁক থেকে গিয়েছে। ঠিক আছে? শুধু হেল্পলাইন নম্বরে নয়, পারিবারিক হিংসার ক্ষেত্রে রাজ্যগুলোকে ওয়ান স্টপ সেন্টার চালুর প্রস্তাবও দেওয়া হয়েছিল, যেখানে নির্যাতিত মেয়েরা নানাবিধ সহায়তা পেতে পারে। অর্থাৎ দেখো এখানে কি বললাম যে এখানে ডিফারেন্ট স্টেট তারা ওয়ান স্টপ সেন্টার চালু করার প্রস্তাব দেওয়া হয়েছিল বা করে নিয়েছিল, যে কোনো মেয়ের ডোমেস্টিক ভায়োলেন্স হলে তারা হচ্ছে ডিফারেন্টভাবে হেল্প করবে বা সাহায্য করবে। সেটা জাস্ট পরিকল্পনা স্তরেই আছে। কোনো স্টেটই সে ব্যাপারে আর কি তারা ইমপ্লিমেন্ট করার জন্য কিছুই করেননি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেই কাজও বিশেষ অগ্রসর হয়নি। ওকে? অন্যান্য স্টেটের মতো পশ্চিমবঙ্গেও এই কাজের উপরে বিশেষ অগ্রসর হয়নি বা অগ্রগতি হয়নি। সব মিলিয়ে অতিমারি ও লকডাউনের আবহে পশ্চিমবঙ্গ তথা ভারতে মহিলাদের পরিস্থিতি করুণ থেকে করুণতম হতে চলেছে বা হচ্ছে। ঠিক আছে? তাহলে আমি লাস্ট লাইনটা যেটা এটা কিভাবে শেষ করলাম, যে সব মিলিয়ে অতিমারি, করোনা এবং লকডাউন আবহে পশ্চিমবঙ্গে তথা ভারতে মহিলাদের পরিস্থিতি করুণ থেকে করুণতম হতে চলেছে। ঠিক আছে? দেখো এখন আনলক ফেজ চলছে, কিন্তু এখনো পুরোপুরি কিন্তু লকডাউনটা সেই আগের মতন নরমাল সিচুয়েশনস আসেনি। এখনো কিন্তু যে এটা মানে মহিলাদের উপর ডোমেস্টিক ভায়োলেন্সটা সেটা কিন্তু আরো চলছে। ওকে? এবং যতদিন পর্যন্ত সিচুয়েশনস একদম ঠিক হবে, ততদিন পর্যন্ত কিন্তু এই সিচুয়েশনসটা আরো চলতে থাকবে এবং গ্রাফটা হয়তো বাড়তে থাকবে। আমরা জাস্ট মার্চ থেকে মে এর ন্যাশনাল উমেন্স কমিশনের রিপোর্টের বেসিসেই এতগুলো মানে কেস আমরা দেখতে পেলাম এবং গ্রাফটা কতটা ঊর্ধ্বমুখী সেটা জানতে পারলাম। ওকে? এবং পরবর্তীকালে যখন আমরা রিপোর্টটা পাবো, তখনও দেখব যে ওই ধারাটা একইভাবে বজায় আছে। যদিও আমরা আশা করব যে নারী নির্যাতনের এই গ্রাফটা অবশ্যই নিম্নমুখী হোক। যেমন লকডাউন ফেজের ১ম এ যেমন ধরো হচ্ছে চুরি, ডাকাতি বা হচ্ছে খুনোখুনির কেসগুলো যেমনভাবে কমেছিল, ঠিক তেমনভাবেই ডোমেস্টিক ভায়োলেন্স বা মহিলাদের উপর অত্যাচার বা শিশুদের উপর নির্যাতন অনেকটাই গ্রাফটা একদম কমে আসবে। ভালো থাকবে সবাই, এবং আমাদের এই ভিডিওটা থেকে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল।